১৯৬০ সালে সিঙ্গাপুরের মাথাপিছু আয় ছিল মাত্র $৫১৬ আর এখন সিঙ্গাপুর বিশ্বের নবম ধনী দেশ। ১৯৫৩ সালে দক্ষিণ কোরিয়া ছিল যুদ্ধবিধ্বস্ত একটা দেশ। তাদের মোট জনসংখ্যা ৪০% ছিল দারিদ্র্য সীমারও নিচে এবং তাদের জিডিপি আফ্রিকার অনেক গরিব দেশ থেকেও কম ছিল। আর এখন দক্ষিণ কোরিয়া হলো স্যামসাং, এলজি থেকে শুরু করে বিশ্বের বড় বড় ইলেকট্রনিক্স কোম্পানিগুলোর বড় হাব। মাত্র ৩০ বছরে এশিয়ার এই দেশগুলা কিভাবে তাদেরকে বিশ্বের সবচাইতে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলেছে। ৫টা স্ট্র্যাটেজিক ডিসিশনের কারণে এই দেশগুলা খুব অল্প সময়ে এশিয়ার সবচাইতে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভাব হয়েছে এবং এদেরকে বলা হয় এশিয়ান টাইগার। কিন্তু কেন এদেরকে এশিয়ান টাইগার বলা হয়? আর ওই ৫টা স্ট্র্যাটেজিক ডিসিশনও বা কি ছিল যেগুলো এই দেশগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে? ওই ৫টা স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়ে আলাপ করার আগে আমরা দেখি তো আসলে এশিয়ান টাইগার জিনিস কি। এশিয়ান টাইগার আসলে এটা কোনো সরকারি উপাধি নয়, এটা হলো একটা রূপক অর্থে ব্যবহার করা হয়। এশিয়ার যে সকল দেশ খুব অল্প সময়ের মধ্যে তাদের অর্থনীতি শক্তিশালী করতে পেরেছে তাদেরকে আসলে এশিয়ান টাইগার বলা হয়। এরকম 4টা দেশ রয়েছে যাদেরকে এশিয়ান টাইগার বলা হয়। একটা হলো সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং এবং তাইওয়ান। টাইগার মানে বাঘ যেমন দেখতে শক্তিশালী, খুবই চতুর এবং খুব দ্রুত, তেমনি এই সকল দেশের অর্থনীতিও খুব শক্তিশালী এবং খুব দ্রুতই তারা খুব ভালো অবস্থানে পৌঁছাতে পেরেছে। ১৯৬০ সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে খুব তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে স্বাধীন হলো, কিন্তু স্বাধীন হওয়ার পরে ওই দেশের অবস্থা খুবই করুণ ছিল। এমনকি তাদের খাবার পানিটা পর্যন্ত বাইরে থেকে আমদানি করতে হতো। আর বর্তমানে সিঙ্গাপুর হলো বিশ্বের বড় ব্যবসায়িক হাব এবং মাথাপিছুর জিডিপি হিসেবে বিশ্বের নবম ধনী দেশ। আবার ১৯৬০ সালের দিকে তাইওয়ানে গৃহযুদ্ধ কিন্তু চলছিল এবং তাদের দেশে প্রচুর শরণার্থী এসে ঠাসা ছিল। তাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল কৃষি, কিন্তু এখন তাইওয়ান ছাড়া বিশ্বের অটোমোবাইল ইন্ডাস্ট্রি চলতেই পারবে না। তাইওয়ান হলো বিশ্বের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির হাব। আপনার স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধ বিমান সবগুলোর যে চিপটা ব্যবহার করা হয় সেটাই তাইওয়ানে কিন্তু নির্মাণ করা হয় বা উৎপাদন করা হয়। আবার ওই সময় দক্ষিণ কোরিয়া ছিল যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, ওই দেশের অবস্থা খুবই করুণ ছিল। কিন্তু আজ দক্ষিণ কোরিয়া হলো বড় বড় যে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো হচ্ছে তার হাব, যেমন স্যামসাং, এলজি। আর ১৯৬০ সালের দিকে হংকং ছিল ব্রিটিশ উপনিবেশ, কিন্তু ওই সময় চীনের গৃহযুদ্ধের কারণে অনেক শরণার্থী হংকং এ এসে ভিড় করে। তাদের জীবনযাত্রার মান ছিল খুবই স্বাভাবিক। কিন্তু আজ হংকং হলো বিশ্বের ফাইন্যান্সিয়াল হাব এবং এটা হলো মুক্ত বাণিজ্যের একটা স্বর্গ। কিন্তু কথা হলো ১৯৬০ থেকে ১৯৯০ মাত্র ৩০ বছরে এশিয়ার এই দেশগুলো কিভাবে তাদের অর্থনীতিকে এত শক্তিশালী করলো? এই সাফল্যের পিছনে ৫টা রহস্য রয়েছে। ১ নম্বর হলো শিক্ষা বিনিয়োগ। এই 4টা দেশেই প্রথম যে কাজটা করলো সেটা হলো তারা শিক্ষাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করলো। ১৯৬০ সালে দক্ষিণ কোরিয়া যেখানে শিক্ষার হার ছিল ৭০%-এর মতো, ১৯৯০ সালে এসে সেটা হয়ে গেল প্রায় ৯৮%। সিঙ্গাপুর শুরুতেই সিদ্ধান্ত নিল যে তারা ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, তাই তাদের জিডিপির একটা মেজরিটি অংশ তারা শিক্ষাতে ব্যয় করেছে। তাইওয়ান কি করলো? তারা চিন্তা করলো আমরা সবচেয়ে বেশি বিনিয়োগ করব বিজ্ঞান এবং প্রযুক্তিতে, এবং তারা এই সেক্টরে এত বেশি পরিমাণ বিনিয়োগ করলো যে তাদের যে ইঞ্জিনিয়াররা বের হয়েছিল ওই ইঞ্জিনিয়াররাই পরবর্তীতে টিএসএমসি গঠিত করেছিল, অর্থাৎ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা আজ বিশ্বের সবচেয়ে বড় এবং বিশ্বের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানি। মূল কথা হলো এশিয়ার এই 4টা দেশই সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে শিক্ষাতে। তারা একটা এডুকেটেড ওয়ার্কফোর্স তৈরি করার জন্য বিনিয়োগ করেছে, যেটা আসলে তাদেরকে পরবর্তীতে খুব দ্রুতই ফল দিয়েছে। আর বাংলাদেশেরটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাতে আমরা কি পরিমাণ বিনিয়োগ করতেছি এবং শিক্ষাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। তাদের সাফল্যের দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো তারা এক্সপোর্ট ড্রিভেন অর্থনীতি গড়ে তুললো। আমরা যেরকম বাংলাদেশে ধরেন গার্মেন্টস এবং রেমিটেন্সের উপর নির্ভরশীল, তারা শুধুমাত্র ওই ২-১টা জিনিসের উপর নির্ভরশীল হলো না, তারা তাদের পুরো অর্থনীতিকে ডাইভার্সিফাই করলো কিভাবে তারা বেশি এক্সপোর্ট করতে পারে। দেখেন, তারা শিক্ষাতে ইনভেস্ট করে তাদের ওয়ার্কফোর্স রেডি করলো যেটা প্রোডাকশন দিতে পারতেছে এবং তাদের শ্রমও সস্তা। সো তারা কি করলো? তারা যে সকল পণ্য উৎপাদন করে তাদের মার্কেট তো ছোট, সো তারা চিন্তা করলো এটাকে আমরা কিভাবে বাইরে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং তারা সেটাই করলো এবং সেখান থেকেই তাদের অর্থনীতি মূলত ঘুরে দাঁড়িয়েছে। এই 4টা দেশ তাদের অর্থনীতিকে শক্তিশালী করার পিছনে তৃতীয় যে রহস্যটা সেটা হলো যে আরো ইন্টারেস্টিং। এই দেশের সরকারগুলো খুব ইন্টারেস্টিং একটা সিদ্ধান্ত নিল। তারা তাদের অর্থনীতিকে পুরোপুরি ফ্রি করে দেয়নি, আবার পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণও নেয়নি। এটাকে বলা হয় ডেভেলপমেন্ট স্টেট। এর মধ্যে দক্ষিণ কোরিয়া কি করলো? তারা তাদের দেশ থেকে কিছু কিছু কোম্পানিকে বেছে নিল এবং ওই কোম্পানিগুলোকে ঋণ দিল,
তাদেরকে সাবসিডি দিল এবং ওই কোম্পানিগুলা যাতে করে বাইরের কোম্পানির সাথে কম্পিটিশন করতে না হয় সে ব্যবস্থাও করলো। এতে করে মাত্র কয়েক বছরের মধ্যে ওই কোম্পানিগুলা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট উৎপাদন করা শুরু করলো এবং তারা বাইরে এক্সপোর্ট করা শুরু করলো, যেটা আসলে তাদের অর্থনীতিকে ঘুরে দিয়েছিল। যেমন আমরা তো বললাম এলজি, স্যামসাং এর মতো কোম্পানিগুলা। আর সিঙ্গাপুর কি করলো, তারা চিন্তা করলো যে আমরা স্ট্র্যাটেজিক্যালি একটা ভালো জায়গায় আছি, তাহলে আমাদের কি করতে হবে, আমরা ফোর্ট নির্মাণ করি, আমরা ইনফ্রাস্ট্রাকচার রেডি করি। তখন তারা ওয়ার্ল্ড ক্লাস যে বন্দর সেগুলা নির্মাণ করলো বা সেগুলা ম্যানেজ করলো এবং সেগুলোকে ডিজিটাল করলো। যার কারণে আমরা যদি এখন দেখি বিশ্বের সাপ্লাই চেইনের লজিস্টিক হাব বলা হয় এখন সিঙ্গাপুরকে। আর তাইওয়ান সরকার হ্যাসিনচু সায়েন্স পার্ক করলো, যেটাকে এখন বলা হয় এশিয়ার সিলিকন ভ্যালি। তাদের সাফল্যের 4 নম্বর যে রহস্যটা সেটা হলো তারা দুর্নীতিকে কঠোর হাতে কিন্তু দমন করতে পেরেছিল। আর 5 নম্বর যে বিষয়টা সেটা হলো তারা তাদের মানুষদেরকে, অর্থাৎ তাদের যে হিউম্যান রিসোর্স আছে সেগুলোকে স্কিল করে তো গড়ে তুলেছে। তারা এইভাবে চিন্তা করতো আমাদের তো আছেই মানুষ, এই মানুষগুলোকে যদি আমরা স্কিল করতে পারি তাহলে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এর বাইরে কিছু না, যেমনটা আছে বাংলাদেশের। কিন্তু আমরা স্কিলড জনসংখ্যা এখন পর্যন্ত গড়ে তুলতে পারতেছি না। দেখেন আপনি যদি এই 5টা জিনিস দেখেন, এগুলো খুবই বেসিক, মানে এগুলোর জন্য খুব মেজর কোনো পরিবর্তন করতে হয়নি ওই দেশগুলার। শিক্ষা ক্ষেত্রে আপনি বরাদ্দ দিতে হবে। আপনি যদি শিক্ষিত ওয়ার্কফোর্স গড়ে তুলতে পারেন, প্র্যাকটিক্যাল, শুধু ডিগ্রির শিক্ষিত না, সে শিক্ষিত ওয়ার্কফোর্সটা আপনাকে দিবে আউটপুট। দেখেন বাংলাদেশে আমরা শিক্ষা ক্ষেত্রে কতটুকু বিনিয়োগ করি, একদম মিনিমাম, মানে আমরা জিডিপির একদম মিনিমাম অংশ ব্যয় করি। আবার শিক্ষাক্ষেত্রে যে ব্যয় করি সেটাও প্রপারলি আমরা ব্যয় করতে পারি না। আবার চিন্তা করেন শিক্ষিত হয়ে যারা বের হয় তাদেরকেও আমরা ঠিকভাবে ওয়ার্কফোর্স হিসেবে বা স্কিলড ওয়ার্কফোর্স হিসেবে ব্যবহার করতে পারি না। আবার একটা জিনিস দেখেন, আমাদের বুয়েট বা এ সকল বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয় তারা বাংলাদেশের অর্থনীতির জন্য আজ পর্যন্ত একটা ওয়ার্ল্ড ক্লাসের কোনো কিছু তৈরি করতে পারেনি, বরং তারা দেশ ছেড়ে বাইরের দেশে চলে যাচ্ছে। এটা ওদের দোষ না, এটা আমাদের দেশের সরকারগুলোর দোষ, তারা আমাদের ওই লোকগুলোকে ব্যবহার করতে পারছে না বা পারে না। আরেকটা জিনিস দেখেন দুর্নীতির ক্ষেত্রে খুবই মজা, যে যখন ক্ষমতা আসে সবাই দুর্নীতি ব্যস্ত, এর আগে সবাই সাধু, সবাই দুর্নীতি বন্ধ করে দিবে, সবাই বৈষম্যহীন সমাজ গঠন করবে, কিন্তু যখনই ক্ষমতা যায় তখন সবাই আসলে নিজের পকেটটাই আগে বড়ে। এই 4টা দেশ থেকে আমাদের একটা জিনিস শিখার আছে, সেটা হলো আমরা যদি বেসিক কিছু জিনিসে শুধুমাত্র পরিবর্তন করতে পারি তাহলে আমাদের অর্থনীতিও শক্তিশালী হবে। দেখেন আমাদের বিশাল একটা জনসংখ্যা রয়েছে এবং যার অধিকাংশ তরুণ, কিন্তু এই তরুণরা স্কিল হচ্ছে না, এই তরুণরা প্রপারলি এডুকেটেড হচ্ছে না, এই তরুণরা দুর্নীতির বেড়াজালে আটকে যাচ্ছে। আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার ইনভেস্ট করতেছে সেখান থেকে যারা বের হচ্ছে তারা আবার দেশের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে ব্রেইন ড্রেইন বলি, সেটা হচ্ছে তাহলে দেশের অর্থনীতি আগাবে কিভাবে? দুর্নীতি যদি বন্ধ না হয় তাহলে দেশের অর্থনীতি আগাবে কিভাবে? মাত্র 5টা বেসিক জিনিস পরিবর্তন করে এ সকল দেশ আজ তাদের অর্থনীতি শক্তিশালী করেছে। আমরা কি এখান থেকে কিছু শিখতে পারবো না শিখতে চাই?